বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের নাম অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন হয়েছে এই সরকার। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। স্বৈরশাসনের অবসান ঘটানোর মধ্য দিয়ে দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। একই সঙ্গে দুর্নীতির চক্র ভাঙা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী নেতাদের শাস্তি নিশ্চিতকরণ, নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া সহ একাধিক স্বপ্ন দেখিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের বড় সংস্কারের কাজে হাত দিয়েছে। সম্প্রতি দায়িত্ব গ্রহণের ৩০০ দিন পূর্ণ করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে আলোচনায় এসেছে ইউনূস সরকারের নানা সফলতা এবং ব্যর্থতা। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতির গতিপথ কি? জুলাই আন্দোলনের পর আসলেই কি ভাগ্য বদলেছে দেশের মানুষের? চারদিকে ঘুরছে এসব প্রশ্ন। আমরা যেন নতুনভাবে আমাদের এই সুন্দর সোনার বাংলাকে বুঝাতে পারি, মানুষের অধিকারকে সমুন্নত করতে পারি। নতুন বছরে বর্তমান সরকারের কাছে একটাই চাওয়া যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে, দ্রব্যমূল্য সঠিকভাবে আমরা কিনতে পারি। লেভেলে যারা সাধারণ কর্মজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তাদের জীবনযাত্রার উন্নয়ন হয়, সেই চাওয়াটা আমার ফার্স্ট চাওয়া। সাধারণ মানুষের এসব আশা কিছু পূরণ হয়েছে, আর কিছু এখনও রয়ে গেছে অপূরণীয়। তবে জনতার স্বপ্ন পূরণে নিজেদের চেষ্টা অব্যাহত রেখেছে বর্তমান সরকার। এছাড়া জাতীয় নির্বাচন ঘিরে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে দূরত্বও কমেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর দুপক্ষই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে রাজি হয়েছে। ফলে নির্বাচন নিয়ে কেটে গেছে রাজনৈতিক শঙ্কাও। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই অবস্থায় বিশ্লেষকদের মত, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারে মন দেবে সরকার। এক্ষেত্রে দায়িত্ব নেয়ার প্রথম 10 মাসে ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠায় সরকারের বেশ কিছু দৃষ্টান্ত দেখা গেছে। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং রাষ্ট্রদ্রোহ মামলার বিচার সরাসরি সম্প্রচার হয়েছে গণমাধ্যমে। দেশের ইতিহাসেই যা প্রথম। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধও রয়েছে। গত 10 মে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মাঝে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন উপদেষ্টা পরিষদ। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেন। ফলে ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে বেশিরভাগ সাধারণ মানুষের কাছে প্রশংসাও কুড়িয়েছেন ডক্টর ইউনূসের সরকার। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইভাবে এই সময়ে ডিজিটাল ব্যালট ও জাতীয় পরিচয় যাচাই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে সফলভাবে। এর মাধ্যমে ভবিষ্যতের নির্বাচন স্বচ্ছতার পথে আরেক ধাপ এগিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে সারা দেশের অসংখ্য দুর্নীতিবাজ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন তদন্তে বেরিয়ে এসেছে অগণিত লুটপাটের তথ্য। সরকারের এই উদ্যোগও স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ভারসাম্য ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা পুনর্বিন্যাসের খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলে আশা করছেন অনেকে।
গণ অভ্যুত্থানের পর দেশের বেশিরভাগ মানুষের অন্যতম দাবি ছিল রাষ্ট্র সংস্কার। অন্তর্বর্তী সরকারও মানুষের সেই দাবি পূরণের লক্ষ্যে 2 ধাপে মোট 11টি কমিশন গঠন করে ইউনূস সরকার। প্রথম ধাপের 6টি সংস্কার কমিশনের মধ্যে ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন কমিশন। এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে বেশিরভাগ কমিশনই তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে বর্তমান সরকারের সংস্কার কমিশন গঠনের এই উদ্যোগও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তবে সফলতার পাশাপাশি কিছু ব্যর্থতার জন্য সমালোচিত হয়েছে বর্তমান সরকার। এর মধ্যে অন্যতম বাজার সিন্ডিকেট। আলোচনা রয়েছে সরকার চাইলেও সিন্ডিকেট নির্মূল করতে পারেনি, যদিও বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে নিত্যপণ্যের দাম। তবে সিন্ডিকেট পুরোপুরি ভাঙা গেলে মূল্য আরও কমানো সম্ভব বলে মনে করেন সচেতন মহল। রোজা উপলক্ষে যে দাম বাড়ছে বা কমছে সেটা আসলে প্রেক্ষাপট এখনো বোঝা যাচ্ছে না। এই দেশের সরকার এখন পরিবর্তন হয়েছে, সবচেয়ে বড় কথা হলো এইটা, এখন নতুন সরকার আসবে। তবে আগের তুলনায় আমাদের এখন দাম অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। সরকারের কাছে চাওয়া দেশের যে অবস্থা, সরকারের মনে করেন যে বাজার মনিটরিং ব্যবস্থাটা একটু জোরদার করা উচিত। আর হচ্ছে মানে তদারকি করলে আমার মনে হয় যে বাজার নিয়ন্ত্রণে আসতে পারে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার এবং আহতদের নিয়ে ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে অর্থ সহায়তা, প্লট বরাদ্দের উদ্যোগের নজিরও রয়েছে। তবে একইভাবে আহতদের সঠিক চিকিৎসা দিতে না পারার অভিযোগে বরাবরই সমালোচিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সুচিকিৎসার দাবিতে একাধিকবার রাজপথে নেমে আন্দোলনও করেন আহতরা। রাষ্ট্রীয় মর্যাদা আমাদেরকে দিতে হবে, আমাদেরকে পুনর্বাসন দিতে হবে, আমাদেরকে আমাদের মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে। ভাই যখন খোঁড়াতে জুলাই ফাউন্ডেশনে যায় তখন সেখানে সেবা তো দূরের কথা, আজকে আসেন কালকে আসেন এরকম করে ধিক্কার পায়। এই অবস্থায় সুচিকিৎসার অভাবের অভিযোগে জুলাই আন্দোলনে আহত 3 জন আত্মহত্যার চেষ্টা করলে আরও চাপে পড়ে সরকার। তবে এমন পরিস্থিতির জন্য অনেকেই তাদের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষাকেও দায়ী করেছেন। কয়েকদিন যাওয়ার পরে সে বলে যে আমি রেফার করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। যদি এরার কিছু হয়, আপনারা যদি এখন রেফার না দেন, এরার কিছু তো হয় দেয় কিন্তু আপনারা নেবেন। বলছে আই ডোন্ট কেয়ার, তোমরা কি করবে আমরা জানি না, তোমরা এগিয়ে যেতে থাকো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু জুলাই আন্দোলনের আহতরাই নয়, দেশের রিকশা চালক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সরকারের প্রশাসন, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি পর্যায়ের চাকুরিজীবীরাও যে কোনো দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছেন। 16 বছরের সব অপ্রাপ্তি রাতারাতি পূরণ করতে সড়ক, মহাসড়ক দখল করে আন্দোলন করে এসব মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে সরকারকে চাপে ফেলাই ছিল আন্দোলনের মূল লক্ষ্য। এক্ষেত্রে আন্দোলন দমনে সরকারের সময় নেয়া এবং অতি নমনীয় ভাবকেও দায়ী করেছেন অনেকে। সফলতা ব্যর্থতা মিলিয়েই 300 দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টার পদত্যাগের, কিন্তু শেষ পর্যন্ত সত্য হয়নি সেই গুঞ্জন। জনগণও তখন পূর্ণ সমর্থন দেয় ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য অনেকেই দেখা যাচ্ছে আন্দোলন করছে বা এটা ওটা বলছে। আসলে আমাদের প্রথমে জানতে হবে যে ওনাকে পদত্যাগ করার উদ্দেশ্যটা কি। আমার মতে এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করে দেশের ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি এখন পদত্যাগ করেন, যদি করে বসেন, তাহলে আমাদের এই দেশটা আসলে কোথায় যায় দাঁড়াবে, তার প্রবলেমটা কোথায় সৃষ্টি হবে? অবশ্যই ভালো হবে না, কারণ উনি তো অনেক ভালো কাজ করতেছে আর বাংলাদেশের মানুষ সবাই ওনারে সাপোর্ট করতেছে। সব মিলিয়ে রাষ্ট্রের ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সুযোগ করে দেবে বর্তমান সরকার, এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। একইভাবে দায়িত্ব শেষের আগে পতিত আওয়ামী সন্ত্রাসীদের ন্যায় বিচার নিশ্চিত করার আশাও করছেন তারা। উনি অনেকগুলো হত্যার সাথে সরাসরিভাবে জড়িত এবং আমাদের যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের সময় উনি ডিরেক্ট যে অ্যাকশনের ব্যাপারকে নেওয়ার কথাটা বলেছিল, যেটা আসলে প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছ থেকে কাম্য ছিল না আমাদের জন্য। সো আই থিঙ্ক হ্যাঁ, ওনার বিচারের আওতায় আনা উচিত। কেননা উনি যে অপকর্মগুলো করছে এগুলো শাস্তি তো পাওয়া উচিত, নাহলে তো যারা আসবে পরবর্তীতে তারাও তো এরকমের করবে। তাকে দেশে ফিরিয়ে এনে তাকে ন্যায্য যে বিচারটা
সেটা করা উচিত আমার দিকে এটা মনে হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যখন প্রায় শেষের দিকে এসেছে, তখন আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে জুলাই আন্দোলন নিয়ে। কারণ ছাত্র জনতার পূর্ণ সমর্থনেই গঠিত হয়েছিল এই সরকার। তাই বর্তমান সরকারের মতোই আলোচনায় এসেছে জুলাই আন্দোলনের সফলতা ব্যর্থতা নিয়েও। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেও আন্দোলন দমাতে পারেনি পতিত আওয়ামী লীগ সরকার। সেই সাথে স্বৈরাচার হাসিনাকে উচ্ছেদ করতে পুরো জাতি এক হয়ে মাঠে নামে জুলাই আন্দোলনে। ওই সময়ে সরকারের দমন পীড়নের প্রতিবাদে দেয়া প্রতিদিনকার কর্মসূচি সফলতার মুখ দেখেছে। সামাজিক মাধ্যমে প্রোফাইল লাল করার কর্মসূচি থেকে রাজপথে মশাল মিছিল, প্রতিবাদী নাটক সবই আলোড়ন তৈরি করে গোটা দেশে, এমনকি দেশের বাইরেও। তাই তো গুম খুন উপেক্ষা করেও শিশু থেকে বয়োজ্যেষ্ঠ, ছাত্র থেকে শিক্ষক, রিকশাওয়ালা থেকে বাড়িওয়ালা সবাই একযোগে মাঠে নামে হাসিনার পতন ঘটাতে। তবে মৃত্যু উপেক্ষা করেও মানুষকে রাজপথে নামতে সবচেয়ে বেশি সহায়তা করেছে হয়তো লাশ কিংবা কফিন নিয়ে করা মিছিল। 5 আগস্ট হাসিনার পালানোর জন্য তার আগের কফিন মিছিলের গুরুত্ব বিবেচনা করা হয় অন্যরকমভাবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মানুষের গণজোয়ারের নেপথ্যের শক্তি ছিল কফিন মিছিল। জুলাই আন্দোলনে সরকারের নির্দেশে দিনের আলোতেও নির্বিচারে গুলি করে হত্যা করা হয় হাজার হাজার ছাত্র জনতাকে। ওই সময়ে রাতারাতি দেশের বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল হয়েছে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রওশন রোড, রায়ের বাজারে কফিন হাতে মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকার বাইরেও দেশের বিভিন্ন জেলায় লাশ নিয়ে মিছিল করে ছাত্ররা। এ সময় মরদেহ লক্ষ্য করেও গুলি চালিয়েছে হাসিনার বাহিনী। জুলাই আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রংপুরের আবু সাঈদ। বৈষম্য দূর করতে 2 হাত প্রসারিত করে বীরের বেশে অকাতরে জীবন দিয়েছেন তিনি। 2024 সালের 16 জুলাই শহীদ হন আবু সাঈদ। 18 জুলাই আন্দোলনরতদের পানি পান করাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মীর মুগ্ধ। এরপর সাঈদ মুগ্ধর মতো অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছেন জুলাই আন্দোলনে। তাদের মৃত্যুর পরও মিছিল থামেনি, বরং আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। কখনো লাশ নিয়ে, কখনো বা লাশ মারিয়েই স্বৈরাচার দমনে রাজপথে সংগ্রাম করেছে আপামর জনগণ। তবে লাশ নিয়ে মিছিল রক্ত গরম করে তুলেছিল বাংলাদেশের মানুষের। লাশ নিয়ে কফিন মিছিল শুধু আবেগ নয়, বিপ্লব এবং আন্দোলনের এক বাস্তব ও শক্তিশালী চিত্র। দেশের ইতিহাসে এমন বহু আন্দোলন আছে যেখানে শহীদের কফিন রাজপথে নামার পর তা জনগণের ক্ষোভ ও প্রতিরোধে বিস্ফোরণ ঘটিয়েছে এবং শেষ পর্যন্ত সেই আন্দোলন সফল হয়েছে। স্বাধীনতার আগে 1969 সালে পাকিস্তান বিরোধী আন্দোলনে শহীদ আসাদের রক্তমাখা শার্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় জনজোয়ার। রক্তে রঞ্জিত আসাদের শার্ট নিয়ে শুরু হয়েছিল মিছিল। সেই আন্দোলনও বিফলে যায়নি। এছাড়া 1971 সালেও লাশ নিয়ে মিছিল হয়েছে। 9 মাসের দীর্ঘ লড়াইয়ের পর লাল সবুজের পতাকা পেয়েছে বাংলার মানুষ। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের লাশ নিয়ে ঢাকার রাজপথে মিছিল করেছে জনতা। গণতন্ত্রের প্রত্যাশার ধ্বনিতে পতন হয় এরশাদ সরকারের। যে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি। লাশ নিয়ে মিছিলের ইতিহাসের দৃশ্য নিষ্ফল প্রতিক্রিয়া পায়নি কখনোই, বরং বিভিন্ন আন্দোলনে তা গণজোয়ারের জন্ম দিয়েছে বারবার। ইতিহাস বলছে কফিন রাজপথে নামলে আন্দোলন ব্যর্থ হয় না, যদি তা জনগণের হৃদয়কে নাড়া দিতে পারে। বিশ্লেষকদের মতে 69, 71, 90, 24-এর দিনগুলো শেখায় ইতিহাস ঘুমিয়ে থাকলেও জনতা জেগে ওঠে ঠিকই। আর একবার যদি কেউ ভাবে বাংলাদেশকে আবার বন্দী করবে স্বৈরতন্ত্রের জালে, তবে জুলাই আন্দোলনের উত্তাল ঢেউ আবার ফিরে আসবে। কারণ বাংলাদেশ লাশ কিংবা কফিন নিয়ে মিছিল করতে জানে। তাই দায়িত্ব শেষ করার আগে আইনগতভাবে স্বৈরতন্ত্র কায়েমের সকল পথ বন্ধের বন্দোবস্ত করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।